নমস্কার বন্ধুরা, মনের কথায় ভোট কথা পর্ব চলছে। রঙ্গ দেখছি ভোটের অদ্ভুত কিম্ভূত কিমাকার আজব রঙ্গ। বিশেষ করে আজকে যা হলো, আজকে আমি বলছি 14ই মে 2024। আজকে যে মোট রঙ্গটা হলো সারাদিনের, যার জন্য রাত্রিবেলা আমি ভিডিও করছি, কারণ মনে থাকবে না, কারণ রোজ রোজ তো চেঞ্জ হচ্ছে, ধরা যাচ্ছে না, কি বলবো, তাল মেলানো যাচ্ছে না যাকে বলে। আর বেশ মজা লাগছে। যেমন ধরুন এক্সাম্পল দিই, আমরা নর্মালি কি ভাবি, একটা শিক্ষিত বুদ্ধিমান মানুষ এই যে আমাদের বর্তমান রাজ্য সরকারের যে জনমুখী বিভিন্ন কর্মসূচি, সেগুলো আসলে কি মানুষকে কর্মনাশা করে দেয়া। এবং এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের যে নীতিগুলো আমরা দেখে আসছিলাম বা যে কথাগুলো তারা বলে আসছিল, যে তারা কর্মসংস্থান বাড়াবে, 2 কোটি মানুষের কর্মসংস্থান, তো সেই যেদিন থেকে তারা সরকারে এসছেন 2014 সাল থেকে তারা নিয়ম করে বাড়াচ্ছেন, প্রতি বছর 2 কোটি মানুষের কর্মসংস্থান হচ্ছে। যেরকম সেই 15 লাখ টাকা আমাদের প্রত্যেকের ব্যাংকে চলে এসেছিল বিদেশ থেকে, ওই বিদেশের যে ব্যাংকগুলো, সুইস ব্যাংক ইত্যাদি প্রভৃতি, যেসব জায়গায় আমাদের রাজনৈতিক নেতারা সব টাকা লুকিয়ে রেখেছে, সেগুলো নিয়ে এসে প্রত্যেককে 15 লাখ টাকা করে দিয়ে দেওয়া হবে। সেটা আমরা পেয়েছি। শুধু তাই নয়, এই যে মাঝখানে ডিমনিটাইজেশন হয়েছিল, কালাধন, সবার কালাধন বেরিয়ে গেছে। অন্যভাবে নেবেন না, গালি দিচ্ছি ভাববেন না, সবার বেরিয়ে গেছে। এবং বেরিয়ে গিয়ে এখন সব জায়গায় সব নিরপেক্ষ, এবং ওই যে টাকাগুলো, 2000 টাকা, 1000 টাকার নোটগুলো আর 500 টাকার নোটগুলোকে আমরা সব করে দিলাম, তাতেই আমাদের সমস্ত আর্থিক সমস্যার সমাধান হয়ে গেছে। এবং এই যে 500 টাকা নিয়ে চলছে দিনের পর দিন, না এলো একটা 1000, 2000 টাকা উঠে গেল, এর যে কি সুবিধে অসুবিধে ভগবান জানে। ব্যক্তিগতভাবে যখন কোথাও টাকা দিতে হয়, গুনতে একটু বেশি হয়, একটা অসুবিধে আছে। তো এবার এই যে কর্মসংস্থান, তার জায়গায় আমাদের রাজ্য সরকার কি করছিল, এই বিভিন্ন সি দিয়ে মানুষের প্রত্যেকের বাড়িতে ওই 3000, 5000 থেকে 7000, যার যতজন প্রাপক লোক আছে তাদেরকে মোটামুটি টাকা পৌঁছে দিচ্ছে। তার সাথে এই স্বাস্থ্যসাথী করেছে, তার ফলে তোমার স্বাস্থ্য খাতেও ব্যয় খুব একটা অসুবিধে নেই। যে ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে তাকে লোন দেওয়া হবে, সেই লোন অনেক সময় ফেরতও দিতে হবে না, এরকম একটা ব্যবস্থা করে রেখেছে। সব দিক থেকে সাধারণ গরিব মানুষের, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য একটা জনমোহিনী ব্যবস্থা করে রেখেছে। মধ্যবিত্ত সমস্যা আছে। মধ্যবিত্তর কি সমস্যা? মধ্যবিত্তর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা নিয়ম করে ট্যাক্স দিয়ে চলেছে এবং ট্যাক্স বেড়ে চলেছে। মধ্যবিত্তর বাড়িতে যেরকম তার ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে পরিমাণ টাকা এই লক্ষ্মীর ভাণ্ডার জাতীয় জিনিসে দেয়া হচ্ছে, তাতে তাদের কিছুই চলে না। মেরে কেটে হয়তো একদিন চলবে, কিন্তু গরিব মানুষের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং মানুষজন দেখে নিচ্ছে যে এই রকম মাসে মাসে যে টাকা আমি পাচ্ছি, তাতে আমার সংসার চলে যাচ্ছে, না কাজ করলেও চলবে, কিছু না কিছুভাবে আমার 5-7 হাজার টাকা এসে যাবে। এই দুটো দিক আছে। একটা হচ্ছে ভালো দিক, যে মানুষকে কখনো না খেয়ে মরতে হবে না। আমাদের দেশে আগে যেমন আমলাশোল টাইপের জায়গা হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়, যেখানে মানুষ গুড়ি খেয়ে কন্দ খেয়ে বেঁচে থাকতো, মারা যেত, ম্যাল নিউট্রিশন হতো। আজকের দিনে কিন্তু সত্যিই ম্যাল নিউট্রিশন কমে গেছে। বড় অসুখ ছাড়া আপনি কোনো শিশু হাসপাতালে গিয়ে দেখবেন না যে বাচ্চাদের যে ম্যাল নিউট্রিশনের যে অসুখগুলো হয়, কোয়াশিওকর, মেরাসমাস, এগুলো খুব একটা পাওয়া যায় না। প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলছি। এবং না খেতে পেয়ে মারা যাচ্ছে মানুষ, এরকম অন্তত শেষ 10 বছরে আমরা দেখিনি। এটা একটা ভালো দিক। খারাপ দিক কি, মানুষ কর্মনাশা হয়ে যাচ্ছে। তুমি বসে বসে পয়সা পাবে, কাজ করার দরকার নেই। এবং বেসিক্যালি মানি রোটেটিং হচ্ছে। যেমন ক্লাবে ক্লাবে দুর্গাপুজোর জন্য পয়সা দেয়া, কি হচ্ছে, মানিটাকে রোটেট করানো হচ্ছে। ইলেকটোরাল বন্ড, একটা গ্রুপের কাছ থেকে টাকা নিয়ে ইলেকশনের জন্য যে সমস্ত খরচ, সেগুলোকে ইউজুয়ালি করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা। সে হোর্ডিং বানানো বলুন, রাস্তায় গাড়ি চালানো বলুন, বেশি পরিমাণে গাড়ি বেরিয়ে গেছে, প্রচুর বাইক রয়েছে, তাদের তেল আছে, তারপর ধরুন ফেস্টুন বানানো, বিভিন্ন বাইন্ডিং, ডিজিটাল মিডিয়া, হেনা তেনা, এই সমস্ত জায়গায় কিছু মানুষের রোজগার হচ্ছে, কিছু মানুষের আর্থিক স্বচ্ছন্দ হচ্ছে। বা ধরুন যারা
বাঁশ বাজছে, যারা রাস্তায় তৈরি করছে, বিভিন্ন করিডোর তৈরি করছে, সে সমস্ত খরচা হচ্ছে, মানে তারা সেই অর্থটা উপার্জন করছে, একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে বড় লোকের 500 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে নিলাম, নিয়ে আমি গরিবদের ডোনেট করে দিলাম, কিন্তু কর্মনাশা হচ্ছে। তো আমাদের পশ্চিমবঙ্গ ক্রমশ কর্মনাশার দিকে যাচ্ছে, কিন্তু রোজগারে কর্মনাশার দিকে যাচ্ছে। উল্টে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এক্সপেক্ট করব যে কর্মসংস্থান বাড়াতে। তার জায়গায় কি আজকে একটা অদ্ভুত গল্প হলো, একজন এসে বললেন, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, তিনি এসে বললেন আমি 100 টাকা বাড়িয়ে দেবো। তার আগে এখানকার প্রধান বিরোধী দলনেতা বলেছিলেন 3000 টাকা বাড়াবো। এখন যিনি ওনাদের সম্পাদক রাজ্য বিজেপির, তিনি বলেছিলেন 2000 টাকা বাড়াবো। আবার আসামের যিনি মুখ্যমন্ত্রী, যার নামে একাধিক কেস ছিল যখন তিনি কংগ্রেসে ছিলেন, তিনি যেই চলে এলেন আসামে কংগ্রেস থেকে বিজেপিতে, সেহেতু তার সমস্ত ওয়াশিং মেশিনে ধুয়ে পুজে গেছিল, সেটা আলাদা গল্প। তিনি এসে বললেন আমরা আসামে ছোট রাজ্য হিসেবে 1250 টাকা করে দিই। তাহলে অ্যাকচুয়ালি কত দেওয়া হবে? সেদিক থেকে বিরোধী দলনেতা খুব ভালো অঙ্ক করেন। উনি বললেন আসলে প্রতিরক্ষামন্ত্রী বলতে চেয়েছিলেন যে প্রতিদিন 100 টাকা করে দেবেন, সুতরাং 100 × 30, 3000, মানে প্রধান বিরোধী দলনেতা যা বলেছিলেন তার সাথে মিলে যাচ্ছে। 100 দিনের কাজ আমি বাড়াবো না, 100 দিনের যে কাজ, যেখানে 100 টাকা করে সবাইকে দেওয়া হতো প্রতিদিন কাজের জন্য, সেটার সংস্থান আমি করব না। আমি ইলেকশনে জিতলে এই যেটা 1000 টাকা বা 2000 টাকা দেওয়া হচ্ছে, সেটাকে আমি 3000 টাকা করে দেবো। মানে আমি আরও কর্মনাশা করব লোকজনকে, এবং কি দেবো, কত টাকা দেবো, তাতে নিজেদের মধ্যেই এতটা কনফিউশন। আসলে এই যে কেন্দ্রীয় নেতারা, এদের কোনো দোষ নেই, এরা ভয়ঙ্কর কনফিউজড। এরা একই দিনে সকালে হয়তো একটা অন্য রাজ্যে প্রচার করছে, সেখানকার বিভিন্ন নীতি বা বিভিন্ন লোকাল জিনিসগুলোকে তুলে ধরছে, তারাই আবার দুপুরবেলা আসছে পশ্চিমবঙ্গে, আবার হয়তো রাত্রিবেলা যাচ্ছে আর একটা রাজ্যে। কারণ সারা ভারত জুড়ে তো ইলেকশন হচ্ছে, ইলেকশন তো একটা পশ্চিমবঙ্গতে হবে না, এরপরে যে পঞ্চম দফা হবে, পঞ্চম দফায় আমাদের তো কটা নির্দিষ্ট জায়গাতে হবে, আরামবাগ ইত্যাদি এই জায়গাগুলোতে হবে, কিন্তু উড়ুবেড়িয়া, আরামবাগ এইসব জায়গায় হবে ইলেকশন, মূলত হুগলি এবং হাওড়া কেন্দ্রিক ভোট হবে। কিন্তু এরা তো বাইরেও করছে, হয়তো তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, এসব জায়গাতেও তারা একই দিনে যাচ্ছে, তো সেখানকার বিভিন্ন কথা বলতে বলতে এখানেও চলে আসছে। যেমন এখানেই এক জায়গায় উনি যখন সভা করছেন, সেটা এক ধরনের লোকালিটি, সেখানে সংখ্যালঘুরা বেশি আছে, সেখানে আমি সিএ নিয়ে মুখে একটা কথা বলবো না, কারণ সিএ দিলে সংখ্যালঘুদের চাপ হয়ে যেতে পারে। বনগাঁতে তিনি বললেনই না, সন্দেশখালি নিয়ে একটি কথা বললেন না, আবার তারপরেই যে উনি আরেকটা সভা করলেন, সেখানে আবার এগুলো নিয়ে বলছেন। মানে একই জায়গায় স্পেসিফিকভাবে তাদের নিজস্ব সমস্যা নিয়ে বলতে হবে, কোথাও বলতে হবে, রাজ্য সরকার কিন্তু তাই, কোথাও বলতে হবে যে সিএ আমার বুকের উপর দিয়ে চলে যাবে, কিন্তু তাও আমি সিএ করতে দেবো না। আবার একই জায়গায় বলছি শর্ত সাপেক্ষে সিএ করতেও দিতে পারি, কারণ ওই একটাই ব্যাপার, ভোট বড় বালাই, এবং ভোটের ক্ষেত্রে আমাকে সবাইকে তুষ্ট করতে হবে যাতে সবার থেকেই আমার কাছে ভোটটা আসে। এবং তার জন্য এক জায়গায় আমি বলতে পারি যে রাম খুব খারাপ লোক, আরেক জায়গায় বলতে পারি রামের মতো ভালো লোক হয় না। দয়া করে এই রাম কিন্তু আমাদের পূজ্য দেবতা রামের কথা ভাববেন না, আমি একটা সাধারণ মানুষের নাম হিসেবে বলেছি। এখানে আবার আরেক কনফিউশন তৈরি হবে, ভাববে যে আমি হয়তো ওই মানে রামচন্দ্রকে নিয়ে কথা বলছি। না না, রামচন্দ্রকে নিয়ে বলার সাহস আমার নেই। তবে ব্যক্তিগতভাবে প্রতিটি মহিলাকে আমি একটাই প্রশ্ন করি যে আপনি নিজে রামচন্দ্রকে স্বামী হিসেবে গ্রহণ করতে চান তো? আপনার কোনোভাবে কেউ আপনাকে ধরে নিয়ে গেলে বা হাত ধরলে আপনি চান তো নিজেকে অগ্নি পরীক্ষায় দাঁড়াতে? হ্যাঁ, সেই হিসেবে তো সন্দেশখালীর সবাইকে অগ্নি পরীক্ষা দিতে হবে, তাই না? কারণ এটা কিন্তু রামচন্দ্রের কনসেপ্ট ছিল যে রাবণ যেহেতু ছুঁয়েছে তাই তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে রামের কাছে ফিরে আসার জন্য। এবার এই সন্দেশখালীর যারা সো কল শাহজাহানের কাছে গিয়ে শ্লীলতাহানির সম্মুখীন হয়েছিলেন, তাদের কিন্তু মানে অগ্নি পরীক্ষা দিয়ে আসা উচিত। এটা একদম সেপারেট জায়গা, এটার সাথে এই আমার আজকের বক্তব্যের কোনো সম্পর্ক নেই। তো এইখানে যেটা ব্যাপারটা হচ্ছে
যে এরা এত কনফিউজ হয়ে যাচ্ছে যে এক এক জায়গায় এক এক রকম লেকচার দিয়ে ফেলছেন। সে রাজ্য সরকারের লোকজনই বলুন আর কেন্দ্রীয় সরকারে কিছু কিছু ইচ্ছা করে করছেন, কিছু কিছু আবার রং ইনফরমেশন থেকে করছেন, কিছু কিছু আবার তাদেরকে ইনফরমেশন দেয়াই হচ্ছে না বা ভুল দেয়া হয়ে যাচ্ছে, কোনোভাবে মেকআপ দিয়ে চলছে। কিন্তু আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি কত টাকা পাবো রে বাবা। লক্ষ্মীর ভাণ্ডারটায় যদি কেন্দ্রীয় সরকার আসে কত টাকা পাবো? যেরকম একটা সোনার বিদ্যাসাগরের মূর্তি গতবার পেয়েছিলাম, মনে আছে? বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে বলে গেছিলেন বিদ্যাসাগরের সোনার মূর্তি গড়িয়ে দেব। সেই মূর্তি এখনো পাইনি আমরা, বরং একটা প্লাস্টার অফ প্যারিসের মূর্তি ইলেকশনের পরপর আমাদের রাজ্য সরকার বানিয়ে দিয়েছে। আমাদের রাজ্য সরকার অন্য জায়গায় পয়সা দেয়, বিদ্যাসাগরের পিছনে খরচা করেনি, কারণ পড়াশোনার দরকার নেই। তো পড়াশোনার তো আমার রাজ্যে খুব দরকার নেই, পড়াশোনা হোক আর না হোক সংসার চলে যাবে। সেই কারণে উনি সোনা টোনা দিয়ে, বা ধরুন যেরকম বল্লভভাই প্যাটেলের বিরাট মূর্তি তৈরি হয়েছে, সেখানে যাওয়ার জন্যই কি পরিমাণ ট্যুরিস্ট আসছে সারা পৃথিবী থেকে, বিরাট বড় মহাদেবের একটা মূর্তি তৈরি হয়ে গেল। ঠিক সেই রকম কিন্তু আমাদের সরকার এখনো সাহস পাননি, কারণ বলা যায় না এটা হলে আবার সেটার মধ্যে কত দুর্নীতি হয়ে যাবে। ওই একটা মূর্তি তৈরি করতে কত টাকার দুর্নীতি হয়ে যাবে। আর আজকাল তো মিডিয়া বলুন, সাধারণ লোক বলুন, বিশেষ করে এই যে বিরোধী দল তো আদা জল খেয়ে নেমেছে। তার কারণ বিরোধী দলের যে এখন নেতা, সে তো এই দলের সব কিছু জানতো, সে তো সেকেন্ড ম্যান ছিল, সুতরাং সে তো এখন সেগুলো খুঁচিয়ে খুঁচিয়ে, আর তার তো মাথার একদম ঠিক নেই, সে যে কখন কি বলছে নিজে জানে না। একজন বিধায়ক যিনি মিডিল ম্যান হিসেবে ধরা পড়েছিলেন, আজকে তিনি জামিন পেয়েছেন। ওই শিক্ষা দুর্নীতি বা ওই নিয়োগ দুর্নীতির যে জায়গাটাতে ওনাকে মিডিল ম্যান হিসেবে, মিডিল ম্যানের চক্রান্ত বা মিডিল ম্যানের কী বলবো, মিডিল ম্যান হিসেবে অ্যালেজড হয়ে যিনি জেলে ছিলেন এতদিন, তিনি পেয়েছেন, জামিন পেয়েছেন আজকে। সেইটা নিয়ে উনি বলছেন আরে ইডি নেই তো কি হয়, সিবিআই নেই তো কি ইডি আছে, ইডি নেই তো কি সিবিআই আছে, কিছু না কিছু করে আমি জেলে পড়বো। তার মানে কি, আমি পরোক্ষে বলে দিলাম ইডি আর সিবিআই আমার হাতে। মানুষ তো খুব বোকা, মানুষের সব কথা কোনো মানে বুঝছে না। প্রত্যেকটা বিজেপি স্পোক্স পারসন, প্রত্যেকটা কেন্দ্রীয় দল, ইভেন এসে বলছে, প্রধানমন্ত্রী পর্যন্ত এসে বলছে যে রাজ্য সরকারের যে দল, সেই দলের সবাইকে জেলে ঢোকাবো। তার মানে কি, আমি ডিক্লেয়ার করে দিলাম যে ইডি, সিবিআই, আইটি, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন সবাই আমার হাতে। তাহলে আর এদের নিরপেক্ষতা রইল কোথায়? এরা তো আপনার হাতের পুতুল, সেটা আপনি ডিক্লেয়ার করছেন এবং বুক ফুলিয়ে ডিক্লেয়ার করছেন ইডি বা সিবিআই দিয়ে তোমাদের ঢুকিয়েই ছাড়বো। ইভেন বিচার ব্যবস্থাও আপনার হাতে, সেটাও আপনি ইনডিরেক্টলি বলছেন। হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্ট করবে, সুপ্রিম কোর্ট করেনি তো কী হয়েছে, আমরা আবার হাইকোর্ট দিয়ে করাবো, আবার কিছু একটা পিটিশন দিয়ে হ্যানা করে ত্যানা করে করাবো। মানে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি অফিসিয়ালি, যেটা আমার করার তো কথা না, সংবিধান অনুযায়ী হওয়ার কথা না। সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা সংস্থা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, এদের উপর কোনো শাসক বা তার কোনো প্রভাব থাকার কথা না। আর এই সমস্ত মিডিয়াগুলোতে যারা আসছেন, সেই মানুষগুলো তো চূড়ান্ত পক্ষপাত দুষ্ট মনে হচ্ছে। আজকে আমি একটা প্রাইভেট টিভি চ্যানেলের একটা ইন্টারভিউ দেখছিলাম, এক ভদ্রলোক, প্রাক্তন আইপিএস অফিসার, হ্যাঁ, একটা রোগাশোগা মানুষ, সবসময় সোয়েটার পরেন গরমকালেও, সেই মানুষটা যেভাবে বলছেন তাতে মনে হলো উনি রাজ্যসভার সিটটা একদম এবারে পাবেনই পাবেন, বাধা। হয় রাজ্যসভার সিট পাবেন, নইলে পদ্মশ্রী পাবেন, আপনি মিলিয়ে নেবেন। হ্যাঁ, আমি আজকে গ্যারেন্টি দিয়ে বলছি, হ্যাঁ, না হলে আবার মুশকিল হবে। হ্যাঁ, যদি না পায় তাহলে আবার মুখ ফুসে বেরিয়ে গেছে, বা হয়তো আমি বললাম বলে হয়তো দিল না। আদারওয়াইজ হয় উনি পদ্মশ্রী পাবেন, আর নইলে উনি রাজ্যসভার একটা মেম্বার হচ্ছেন। মানে কিছু না হলেও আমাদের প্রাক্তন বিচারপতি যেরকম এখন তমলুকে সিট পেয়ে গেছেন, হ্যাঁ, এত সুন্দর বিচার করে, সেরকম একটা উনি পাচ্ছেনই। তবে সেটা করতে গেলে আবার তো 4 বছর বা 5 বছর দেরি আছে। ততদিন উনি কেমন থাকবেন, কতটা সুস্থ থাকবেন বলা খুব মুশকিল। তো যাই হোক, হ্যাঁ, সব মিলিয়ে আজকে বেশ মজার একটা দিন কাটলো। হ্যাঁ, এবং এই মজার সাথে সাথে আমাদের কিন্তু চারদিকে খেয়াল রাখতে হবে। পরের দিন আমরা একটু সংবিধান নিয়ে আবার আলোচনা করবো, একটু অন্য রকমের সংবিধান নিয়ে আলোচনা, কারণ সংবিধান নিয়ে অনেকগুলো কথা এখন নির্বাচন প্রচারে হচ্ছে। 1 নম্বর হচ্ছে আমরা সংবিধান পাল্টাচ্ছি না, এটা কেন্দ্রীয় সরকারের বক্তব্য।
2 নম্বর হচ্ছে আমরা এই তপশিলি জাতি উপজাতি এদেরকে একই রকম রাখবো, এদের সমস্ত সুরক্ষা রাখবো। এই দুটো টপিক নিয়ে আমি পরের দিন আলোচনা করব, কারণ এটা নিয়ে না ব্যক্তিগতভাবে আমি প্রচণ্ড রুষ্ট। হ্যাঁ, হাজারো জেনারেল ক্যাটেগরির লোক তো বড্ড কষ্ট লাগে। আমাদের সংখ্যাটা এখন সবচেয়ে কমে গেছে, আমরা অ্যাকচুয়ালি সংখ্যালঘু হয়ে গেছি। তাই এই ব্যাপারটা দেখে না আমাদের প্রচণ্ড কষ্ট হয়। যাই হোক, শুনতে থাকুন, ভালো লাগলে শেয়ার করবেন, এবং সবচেয়ে বড় কথা যেটার কারণে আমি একটু আধটু এই ভিডিওগুলো করছি এবং ইউটিউবে পোস্ট করছি, যে একটু ভাববেন, ভোটটা একটাই, কিন্তু ভোটটা মূল্যবান। তাই ভোট দেওয়ার আগে ভেবে ভোট দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।